অনেক কষ্টে এখানে কথা বলতেছি, কিন্তু আপনাদের মনে এত প্রশ্ন বা মিডিয়াতে এত গুজব ছড়ানো হচ্ছে, তাই কিছু কিছু বিষয় ক্লিয়ার করে দিব, বাকিটা হয়তো আপনারা পরে জানবেন। আমাকে যেদিন অ্যারেস্ট করা হয় রুম থেকে, সেদিনই হসপিটাল থেকে রিলিজ পেয়ে ঘরে, মানে আমি টানা 4 দিন হসপিটালে ছিলাম। সকালবেলা 24 তারিখ সকালবেলা আমি হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসে শরীর অনেক দুর্বল ছিল, তখন আমি ওষুধ খেয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতেছি। হঠাৎ করে রাত্রেবেলা উঠে দেখতেছি কি আমার আম্মু কান্নাকাটি করতেছে, রুম ভর্তি পুলিশ আর আর্মি। তা আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেন আসছেন, ওনারা বললো আপনার বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট আছে। তা আমি পরে বললাম সার্চ করেন। ওনারা লবণের প্যাকেট খুলে 50 কোটি টাকা খোঁজে, ওনারা বিছনার চাদর উঠে 50 কোটি টাকা খোঁজে। যাই হোক, পরে আমাকে ওনারা নিয়ে গেল, তখন প্রায় রাত 2টা বাজে। নিয়ে যাওয়ার পরে যখন থানায় আমাকে হস্তান্তর করা হলো, আমি টঙ্গী পূর্ব থানায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। যদি আমার টঙ্গী পূর্ব থানায় যখন নিছে, যে পুলিশগুলা আমাকে দেখে সবসময় আপু বলে সম্মান করতো, তাদেরকে একবার রিকোয়েস্ট করছিলাম পা পর্যন্ত ধরে যে আমাকে জেলের ভিতরে রাখেন না, আমাকে একটু বাইরে বসান, এই জেলের ভিতরে রাখলে আমি মরে যাব। জেলের অবস্থা এত খারাপ ছিল। ওনারা আমাকে যে ব্যবহারটা করছে আমার সাথে, যাই হোক এই বিষয়ে বাদই দিই। তারপর যখন আমাকে কোর্টে নেওয়া হইলো, আমার আম্মু এমন একজন মানুষ, সে মানে বাড়ি থেকে বাজার পর্যন্ত চিনে না। আমার বাবা জামাতে গেছে 4 মাসের জন্য, আমার মার পাশে কেউ ছিল না। আমার মা সবার দাঁড়ে দাঁড়ে ঘুরছে কিভাবে আমার মেয়েকে বের করব, কোন ইকুল ধরবো, কিভাবে কি করব। 3 দিন পর দেবদূতের মতো অপু ভাই আসছে, গাজীপুরের আহ্বায়ক, অনেকেই আসছে, অপু ভাই, রাশেদ ভাই, রুদ্র ভাই, মহিন ভাই, মসিন ভাই, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, তারা আমাকে অনেক হেল্প করছে। কিন্তু আমি 11 দিন জেলে থাকায় যে পরিমাণ নির্যাতিত হয়েছি, আমার রিমান্ড 2বার হয়েছিল। প্রথম যখন আমি বৃহস্পতিবার মহিলা গাজীপুর জেলা কারাগারে যাই, রবিবার আমার জামিন দেওয়া হয় ম্যাজিস্ট্রেট কোর্টে, তখন ওইখান থেকে জামিন নামঞ্জুর করে রিমান্ড দেওয়া হয় আমাকে। ওই রিমান্ড শেষে যখন আমি কালকে পরশুদিন যখন কোর্টে যাই, তখন আমার মামলার যে আয়ু এসআই ফারুক, উনি এভাবে রিমান্ড চাওয়ার জন্য, আমি ভাবছি এবার রিমান্ড হবে না, এবার আমার জামিনটা হয়ে যাবে, কারণ 12 তারিখে আমার এক্সাম। কিন্তু উনি রিমান্ড যাওয়ার পরে আমার উকিলরা বেশ কিছু প্রমাণ দেখায়, আমি আমার পক্ষে আমার যথেষ্ট নির্দোষ হওয়ার প্রমাণ আছে। ম্যাজিস্ট্রেট যখন আয়োকে জিজ্ঞেস করে এজাহার নামা ছাড়া কি 1 নম্বর বিবাদীর পক্ষে আর বিপক্ষে কোনো প্রমাণ আছে, উনি আমার আয়ু বলে যে না, কোনো প্রমাণ নেই। আমার পক্ষে সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা ম্যাজিস্ট্রেট কাছে দেয়, ম্যাজিস্ট্রেট তাও আমার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমার রিমান্ড মঞ্জুরে আমার কোনো কষ্ট ছিল না। আমার 12 তারিখে রিমান্ড কখন হচ্ছে যে আমি কোন রাজনৈতিক দলের না, আমি একদম অরাজনৈতিক ভাবেই সবসময় আন্দোলন করছি, কখনো এনসিপিতেও ছিলাম না, আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ, এনসিপি, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এগুলো কোনো কিছুতেই আমি ছিলাম না। আমি শুধুমাত্র অরাজনৈতিক থেকে আন্দোলন করছি সব সময় দেশের জন্য। এতটুকু করার পরেও আমাকে 11 দিন যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, আমার ফ্যামিলির সাথে আমি একটা মিনিটের জন্য কথা বলতে পারতাম না, আমার সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বাইরে কি হইতেছে, আমার মা কার কাছে যেতেছে কিচ্ছু জানি না। একদিন অনেক কষ্ট করে স্যারের ওখানে একজন স্যার আছে, ওনার পায়েটায় ধরে টাকা দিয়ে আমার মার সাথে আমি একদিন দেখা করতে পারছি। সেদিন আমার মাকে আমি একটা কথা বলছিলাম, আম্মু এটা দুনিয়ার জাহান্নাম। তারপর আম্মু আমাকে আশ্বাস দিয়ে আসছে যে আমি তাড়াতাড়ি বের হব। অনেক কষ্ট, আমি আসলে আমার জেলের অভিজ্ঞতাটা এখানে শেয়ার করলে হয়তো বা 2-3 ঘন্টা 11 দিনের অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারবো না। আর আমার শরীরের অবস্থাও খুবই খারাপ। আমি এখানে আসছি শুধুমাত্র আপনাদের প্রশ্নে কিছুটা উত্তর দেওয়ার জন্য। আমি কিছু জিনিস হাইলাইট করি। যখন দুর্জয় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক, যদিও বাংলাদেশ প্রতিদিন থেকে ওকে বের করে দেওয়া হয়েছে, এখন কালবেলা সাংবাদিক, কিন্তু যখন আমার সাথে মামলায় এরকম হয়েছিল তখন উনি বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ছিলেন। উনি প্রথমে আপোষনামা নিয়ে আসে আমাদের কাছে, যখন দেখে যে ওনার বিরুদ্ধে আমার কাছে সব প্রমাণ আছে, তখন উনি আপোষনামা, আমি ওনার বিরুদ্ধে একটা ধর্ষণ চেষ্টার মামলা লিখেছি, তার প্রমাণও আমাদের কাছে আছে, তখন উনি আপোষনামা নিয়ে আসে।
আপোষনামা সাইন করি নেই, এটা অনেকের প্রশ্ন, কেন তাহারিমা আপোষনামায় সাইন করলো না? ওই আপোষনামায় কি লেখা ছিল আপনারা আদৌ জানেন? ওই আপোষনামায় লেখা ছিল আমি ওকে কিডন্যাপ করছি, কিডন্যাপ করে গাজীপুরে নিয়ে আসছি, মারধর করছি, এমনকি ওর বাইক এবং মোবাইল ফোন সবকিছু ছিনাই নিয়ে ওকে মানে টাকা পয়সা নিয়ে কত টাকা লিখছে, 50,000 টাকা, 50,000 টাকা নিয়ে ওকে ছেড়ে দিচ্ছি। কিন্তু ওই মিডিয়াতে এসে বসে ওর থেকে 50 কোটি টাকা নিচ্ছি। ওই ফকিন্নির বাচ্চার কাছে 50 কোটি টাকা আসলো কিভাবে? ফকিন্নির বাচ্চা 50 কোটি টাকা, ওর অফিসার 50 প্রতিদিন অফিসারের কাছে 50 কোটি টাকা আসতো, গুনতে পারবে 50 কোটি টাকা? তারপর এই মামলা আমাকে যখন আপোষনামায় এত কিছু লেখা, আমি বলছি আপনারা যা যা লিখছেন তার একটাও আমি করি নাই, আমি আপোষনামায় কেন সাইন করবো? ওখানে আমার সাথে আরো 3 জন এই মামলার আসামি হচ্ছে মোট 4 জন, তার নাম্বার উনি আমাদের 6টা ধারা দেওয়া হয়েছে। 6টা ধারার মধ্যে কি কি ধারা আপনারা শুনলে অবাক হবেন। মামলা বাণিজ্য, প্রতারণা, চাঁদাবাজি, মারধর, চুরি, এই ধারাগুলো কোনোটাই আমি কখনো করি নাই। কিন্তু উনি এইভাবে ধারাটা নেওয়ার ওই আয়ু, আমার মামলার যে আয়ু এসআই ফারুক, ওনাকে আসলে টাকা না দেওয়ার জন্যই উনি বারবার রিমান্ড চায়। আমার 2বার কোর্ট হলো, 2বারই আমার রিমান্ড দেওয়া হলো, রিমান্ড মঞ্জুরও হইলো। যেখানে আমাকে কোর্টে দেখানো হইলো যে আমার পরীক্ষা সামনে, এমনকি আমার বয়স 17 বছর, তাও 2বার আমার রিমান্ড মঞ্জুর হয়েছে কোর্ট থেকে। তারপর মামলার আয়ু স্বীকারোক্তি দিছে যে আমার মার কাছে বলছে উপর লেভেল থেকে চাপ আছে। আমি আসলে জানতে চাই উপর লেভেলের কে আমাকে, এটা আমাকে অনেক আগেও বলা হয়েছে যে ওই দুর্জয় যখন মামলা লিখাইতে যায় তখনও এই সেম কথাটা শুনছি, উপর লেভেলের আদেশ আছে, উপর লেভেলের আদেশ থেকে আমাকে মামলায় ফাঁসানো হয়েছে। অথচ যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো আমার আয়ুকে যে 1 নাম্বার বিপক্ষে কোনো প্রমাণ আপনার কাছে আছে, উনি বললো না, তাহলে কেন আমার রিমান্ড মঞ্জুর হইলো? এই প্রশ্ন আমার এই ম্যাজিস্ট্রেটের কাছে। তারপর আমার যখন আমাকে কারাগারে রাখা হয়েছে, অনেক এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে শারীরিক মানসিক দুইভাবে অনেক অসুস্থ হয়ে আছি। আমি আসলে এটাই বলবো যে আপনারা যদি ভিডিওগুলো একটু খেয়াল করেন, যে প্রমাণগুলো আমি ছাড়ছি নেটে, ও যদি, আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা তো এখানে সবাই সাংবাদিক, আপনারা ঢাকার সাংবাদিক, আপনারা যখন গাজীপুরে যাবেন অবশ্যই আপনারা অফিসকে ইনফর্ম করবেন। তাহলে ও যদি আসলে নিউজের কথা বলে, আমি যদি ওকে নিউজের কথা বলে গাজীপুর নিয়ে যাই, ও কেন অফিসকে ইনফর্ম করলো না? ও অফিসকে ইনফর্ম না করেও গেছে, এই জন্য বাংলাদেশ প্রতিনিধি ওকে বের করে দিচ্ছে। এতটুকু সেন্স আপনাদের অবশ্যই আছে। তারপর ও কালবেলায় অ্যাটেন্ড করছে, কালবেলায় তো হয়তো কালকে ওকে কালবেলা থেকেও বের করে দেওয়া হয়েছে, আমি শিওর না, কিন্তু হয়তো বা এটা হইতে পারে। ও আমাকে যেভাবে প্রেজেন্ট করছে লাইভে আইসা, যে আমি ওর থেকে যে টাকা নিছি, মারধর করছি, টর্চার ছিল, এই সেই অনেক কিছু। যাই হোক, আমি এতটুকু বলবো, শুধু জামিন দিলে হবে না, আমি আছি, মাহাদি ভাই আছে, আমাদেরকে এই মামলা থেকে পুরোপুরি নিষ্পত্তি দিতে হবে। কারণ আমরা এই মামলায় আর থাকতে চাচ্ছি না, মামলাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাক, এতটুকু মানে অনুরোধ আপনাদের কাছে, যাতে আমাদের এই মামলা থেকে তাড়াতাড়ি বের করে দেয়। আরেকটা কথাই বলবো, শেষ কথা, যে হচ্ছে আমি আমার সহযোদ্ধা ভাইরা যা বাইরে আমার জন্য যা করছে তার জন্য অত্যন্ত ধন্যবাদ। কিন্তু আমি আমার ভাইদেরকে তখনই বলছি, বের করলে প্রথমেই বের করতেন, বা 11 দিন পর বের করে আধমোড়া লাশ করে বের করতেন, হয়তো লাশ বের করতেন, আধমোড়া করে আমাকে বের করা হয়েছে। ওই 11 দিন আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল। এক কথা, আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল। আমাকে যেভাবে মানে অত্যাচার করা হয়েছে, এটা যদি বর্ণনা আপনাদেরকে দিই তাহলে 2 ঘন্টা আমার বক্তৃতা শেষ হবে না, আর আমার বলার মতো মানে সিচুয়েশনও নাই। আমি এতটুকুই বলবো, আজ যে এত সাংবাদিক আসছে একটাবার আমাদের কথা শোনার জন্য, এই মামলা যখন চলে আমি সব সাংবাদিকের পায়ে ধরে বলছি, ভাই একটা নিউজ করেন যে কেন আপোষনামা নিয়ে আসলো। আপনাদের মনে কি প্রশ্ন জাগে নাই? বিবাদী আপোষনামা নিয়ে যায়, বাদী কেন আপোষনামা নিয়ে গেছে? আপনাদের মনে কি প্রশ্নটা জাগে নাই? কেন আপনারা এখন আসছেন? আগে কেন আসছেন না? 11 দিন যখন জেলে ছিলাম, কোন সাংবাদিক কেন নিউজ করে নাই যে তাহারিমা কেন 11 দিন ধরে জেলে? কেন এই প্রশ্নটা করে নাই? কিছু তথাকথিত সাংবাদিক আছে যারা আমার বয়স জানাও নিউজ করে, যে আসলে জুলাই যুদ্ধে তাহারিমার বয়স কত। তারাও নিউজ করে যে আমি নাকি সময় টিভির মতো এত বড় একটা চ্যানেল কিভাবে নিউজ করলো যে আমি এই দুর্জয়কে হানি ট্র্যাপ করে ওখানে নিয়ে গিয়ে ওকে ওর থেকে টাকা নিয়ে ওকে রাস্তায় ছেড়ে দিয়েছি, চৌরাস্তায় ছেড়ে দিয়ে আসছি। সময় টিভির মতো এখন যে সময় টিভি ভুয়া বলে নিউজ দেয়, সময় টিভি সেম কাহিনী
আমাকে সবসময় ওরা নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে। ওনারা এইভাবে প্রেজেন্ট করছে, সকালে রিমান্ড, দুপুরে জামিন, সন্ধ্যায় মুক্তি। এটা কেমন কথা? কেমন কেমন ভাবে এত বড় চ্যানেল গুলা এইসব নিউজ করতে পারে? ইউটিউবের কথা বাদ দিলাম, আরেকটা আছে কালবেলা, কালের কণ্ঠ। এই বসুন্ধরা মিডিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলতেছি, আপনারা কিন্তু প্রথম আলোর মতো শর্ট খায়েন না। বারবার বলতেছি, আমরা কিন্তু হাজি ভাই চলে গেছে, কিন্তু হাজি ভাই আমাদেরকে শিখাই দিয়ে গেছে কিভাবে কোন সময় কি করতে হবে। আপনারা দয়া করে, এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভালো হয়ে যান, নয়তোবা আপনাদের উপর আমার স্টুডেন্ট বা আমাদের যে ক্ষোভটা সেটা প্রকাশ হয়ে যাবে অতি শীঘ্রই। আমাদের আসলে জেলে নেওয়ার ব্যাপারটা, আরেকটা কথা, আমার সাথে জেলে আরেকটা মেয়ে ছিল, সে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তানজিলা তাবাসসুম, অর্থনীতি নিয়ে পড়তেছে সেকেন্ড ইয়ারে। ওই মেয়েটাকে পুরো গুম করে রাখা হয়েছে। আমার ফ্যামিলি তো জানতো যে আমি জেলে, কিন্তু ওর ফ্যামিলি জানে ও হলে, ওর ইউনিভার্সিটি স্টুডেন্ট না জানে ও বাসায়। এইভাবে স্টুডেন্টদের মুখ কেন বন্ধ করা হচ্ছে? ওই মেয়েটাও সেম আমার মতো প্রতিবাদী কণ্ঠ ছিল, আমাদের মতো প্রতিবাদী কণ্ঠ ছিল। ওই মেয়েকে এভাবে জেলে গুম করে রাখা হয়েছে, ওর ফ্যামিলিও জানে না, ওর ইউনিভার্সিটিও জানে না। এইভাবে আমাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছে কেন? কে এই উপর লেভেলটা? কে যার জন্য আমাকে আমার ফ্যামিলির সাথে সাক্ষাৎ বন্ধ করে এভাবে টর্চার করা হয়েছে? এই উপর লেভেলটা কে, যাকে তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে মামলা লেখানো হয়, তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে রিমান্ড দেওয়া হয়, 17 বছর হয়েও কেন রিমান্ড পেতে হয়? এই প্রশ্নগুলো আমার থাকবে এই সরকারের কাছে। আর আরেকটাই কথা বলবো, আমার সহযোদ্ধা ভাইরা যথেষ্ট করছেন, তার ভিতরে অন্যতম ছিল অপু ভাই, তারপর রাশেদ ভাই, আরো আরো অনেকেই ছিলেন যাদের নাম হয়তো বা আমি মানে মনে পড়তেছে না। আমি এমনি অনেক অসুস্থ, আপনারা হয়তো দেখি আমার চেহারা দেখে হয়তো বা আমার অঙ্গভঙ্গি দেখে বুঝতেছেন যে আমি আসলে এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না। আমি অনেক অসুস্থ, আমি খুব কষ্টে আসছি আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইনশাল্লাহ আল্লাহ আমি সুস্থ হয়ে গেলে আপনাদেরকে আমার জেলে কি কিভাবে টর্চার করা হয়েছিল, কে করছিল, সবকিছুই বলবো। এই বক্তব্য করে এতটুকুই আমার আপনাদের কাছে